আপনারা জানেন ইতিমধ্যে ৪৮তম কঠিন চিবল দান উৎসবের কর্মসূচি বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সফল করবেন, পূর্ণাংশ অর্জন করবেন এই আশা বিশ্বাস আমরা বিহার কমিটির পক্ষ থেকে আপনাদের। আমাদের ভলান্টিয়ার বন্ধুরা আছে, স্থানীয় সামগ্রী নিয়ে আসলে আমাদের ভলান্টিয়ার বন্ধুরা আপনাদের সেবা করার জন্য উপস্থিত, ওদের দিয়ে নয়টা ৪২ হয়ে গেছে। 10টার আগে আমরা প্রোগ্রাম শুরু করতে চেষ্টা করব। যারা যারা এসেছেন আপনারা জায়গায় বসে আজকে আমাদের মেনমোহন বুদ্ধবিহারে কঠিন চিবদান কার্যক্রম। এই কঠিন চিবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ মা বুদ্ধি বৃক্ষের নিচে আমরা 4টা বুদ্ধ স্থাপনা করা হয়েছে। তারপরে আজকে যে বুদ্ধ পূজা, সঙ্গদান, অস্ত্র পুরস্কার দান করা হবে। দুপুরে 1টার সময় আমরা কঠিন চিবদান প্রসেশন করব। তারপরে 2টার সময় কঠিন চিবদান করা হবে ভিক্ষু সংঘকে। তারপরে সন্ধ্যায় 5:30টার সময় আমাদের 1000 বার্থডে 1000 লাইট সেরেমনি করা হবে। আমাদের যে বিশাল কুমার আইএস ও আসবে এখানে উদ্বোধন করবে। সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি আর অ্যালেক্স। তারপরে আমার বেঙ্গালোর থেকে আসবে আনন্দ বান্টে আর অন্য ভিক্ষু সংঘ। আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসবেন, এই পুণ্য ভাগ নেবেন।
সাধু সাধু সাধু, সবাই বলবেন সাধু 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 সাধু। আমাদের মধ্যে অনুত্তর ভিক্ষু সংঘের সমস্ত সদস্যরা ধীরে ধীরে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। ওনাদের অভিবাদন জানিয়ে সকলে করজোড়ে সাধু সাধু। যারা দাঁড়িয়ে আছেন ওনাদের অনুরোধ করবো আপনার ভঙ্গ হয় এবং যারা শৃঙ্খলাবদ্ধ ভাবে নিজের মনটাকে বিচলিত করবার চেষ্টা করবেন না। একে একে মঞ্চে ভূমিষ্ঠ হচ্ছেন, আসন গ্রহণ করছেন। ওনারা আসন গ্রহণ করার পরে আপনারা আপনাদের आज का प्रोग्राम सुबह 8 बजे से शुरू हुआ है। 8 बजे बोधि वृक्ष के नीचे महाबोधि गृह, वहाँ पर कार्पेट को खोला जाए, कार्पेट को खोला जाए, ये केवल कार्पेट खोला जाए। हेलो बच्चे, করবেন আপনাদের দায়িত্ব প্রত্যেকে নীরবতা রক্ষা করার জন্য। সাধু সাধু ভিড় না জমিয়ে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের হাতে अभी बुद्ध पूजा, धम्म पूजा, संघ पूजा, बुद्ध मूर्ति दान, अस्तपुष्प दान, संघ दान। ধীরে ধীরে আপনাদের আসন গ্রহণ করুন।
আপনারা জানেন ইতিমধ্যে 48তম কঠিন চিবর দান উৎসবের কর্মসূচি বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রবণ করবেন, পূর্ণাংশ অর্জন করবেন, এই আশা বিশ্বাস আমরা বিহার কমিটির পক্ষ থেকে আপনাদের। আমাদের ভলান্টিয়ার বন্ধুরা আছে, স্থানীয় সামগ্রী নিয়ে আসলে আমাদের ভলান্টিয়ার বন্ধুরা আপনাদের সেবা করার জন্য উপস্থিত। ওদের দিয়ে নয়টা 42 হয়ে গেছে। 10টার আগে আমরা প্রোগ্রাম শুরু করতে চেষ্টা করব। যারা যারা এসেছেন আপনারা জায়গায় বসে আজকে আমাদের বেনবন বুদ্ধবিহারে কঠিন জীবদান কার্যক্রম। এই কঠিন জীবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ মা বুদ্ধি বৃক্ষের নিচে আমরা 4টা বুদ্ধ স্থাপনা করা হয়েছে। তারপরে আজকে যে বুদ্ধ পূজা, সঙ্গদান, অস্ত্র পুরস্কার দান করা হবে। দুপুরে 1টার সময় আমরা কঠিন জীবদান প্রসেশন করব। তারপরে 2টার সময় কঠিন জীবদান করা হবে ভিক্ষু সংঘকে। তারপরে সন্ধ্যায় 5:30টার সময় আমাদের 1000 বার্থডে 1000 লাইট সেরেমনি করা হবে। আমাদের যে বিশাল কুমার IAS ও আসবে, এখানে উদ্বোধন করবে। সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি আর অ্যালেক্স। তারপরে আমার বেঙ্গালোর থেকে আসবে আনন্দ বান্টে আর অন্য ভিক্ষু সংঘ। আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসবেন, এই পুণ্য ভাগ নেবেন। সবাই বলবেন সাধু 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 সাধু। আমাদের মধ্যে অনুত্তর ভিক্ষু সংঘের সমস্ত সদস্যরা ধীরে ধীরে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। ওনাদের অভিবাদন জানিয়ে সকলে করজোড়ে সাধু সাধু।
যারা দাঁড়িয়ে আছেন ওনাদের অনুরোধ করবো আপনার ভঙ্গ হয় এবং যারা শৃঙ্খলাবদ্ধ ভাবে নিজের মনটাকে বিচলিত করবার চেষ্টা করবেন না। একে একে মঞ্চে ভূমিষ্ঠ হচ্ছেন, আসন গ্রহণ করছেন। ওনারা আসন গ্রহণ করার পরে আপনারা আপনাদের आज का प्रोग्राम सुबह 8 बजे से शुरू हुआ है। 8 बजे बोधि वृक्ष के नीचे महाबोधि ट्री वहां पर कार्पेट तो खोला जाए, कार्पेट तो खोला जाए, ये केवल कार्पेट खोला जाए। हेलो রক্ষা করবেন। আপনাদের দায়িত্ব প্রত্যেকে নীরবতা রক্ষা করার জন্য। সাধু সাধু ধীর না জড়িয়ে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের হাতে अभी बुद्ध पूजा, धम्म पूजा, संघ पूजा, बुद्ध मूर्ति दान, अस्तपिष्ट दान, संघ दान। ধীরে ধীরে আপনাদের আসন গ্রহণ করুন। আপনারা জানেন ইতিমধ্যে ৪৮তম কঠিন চিবর দান উৎসবের কর্মসূচি বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে
পূর্ণাংশ অর্জন করবেন এই আশা বিশ্বাস আমরা বিহার কমিটির পক্ষ থেকে আপনাদের। আমাদের ভলান্টিয়ার বন্ধুরা আছে, স্থানীয় সামগ্রী নিয়ে আসলে আমাদের ভলান্টিয়ার বন্ধুরা আপনাদের সেবা করার জন্য উপস্থিত। ওদের দিয়ে নয়টা 42 হয়ে গেছে। 10টার আগে আমরা প্রোগ্রাম শুরু করতে চেষ্টা করব। যারা যারা এসেছেন আপনারা জায়গায় বসে আজকে আমাদের মেনবন বুদ্ধবিহারে কঠিন জীবদান কার্যক্রম। এই কঠিন জীবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ মা বুদ্ধি বৃক্ষের নিচে আমরা 4টা বুদ্ধ স্থাপনা করা হয়েছে। তারপরে আজকে যে বুদ্ধ পূজা সঙ্গদান অস্ত্রপুষ্কার দান করা হবে। দুপুরে 1টার সময় আমরা কঠিন জীবদান প্রসেশন করব। তারপরে 2টার সময় কঠিন জীবদান করা হবে ভিক্ষু সংঘকে। তারপরে সন্ধ্যায় 5:30টার সময় আমাদের 1000 বার্থডে 1000 লাইট সেরেমনি করা হবে। আমাদের যে বিশাল কুমার আইএস ও আসবে এখানে উদ্বোধন করবে। সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি আর অ্যালেক্স। তারপরে আমার বেঙ্গালোর থেকে আসবে আনন্দ বান্টে আর অন্য ভিক্ষু সংঘ। আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসবেন, এই পুণ্যভাগ নেবেন। সবাই বলবেন সাধু 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 সাধু। আমাদের মধ্যে অনুত্তর ভিক্ষু সংঘের সমস্ত সদস্যরা ধীরে ধীরে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। ওনাদের অভিবাদন জানিয়ে সকলে করজোড়ে সাধু সাধু। এবং এই প্রতিযোগিতার মধ্যে যারা যারা বেস্ট পায় প্রত্যেকটা গ্রুপ থেকে বেস্ট পায়
নমস্কার, আমরা মহাত্মা গান্ধী প্লে সেন্টার জগহরি মুড়ার আমাদের 50 বছর পূর্তি হয়েছে। সেই সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে এবং জয়ন্তী পালন করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে আগামী শ্যামা পূজা, আরাধনা এবং বস্ত্র বিতরণ, আর তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে এক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে। তো আমরা আগামী এই শ্যামা পূজার পর্যন্ত আমাদের ক্লাবের সমস্ত সদস্য ভাই ও বোনেরা আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা চেষ্টা করছি আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং আমাদের কচি কাঁচা ছেলেদের মধ্যে যাতে আমরা উৎসাহ এবং উদ্দীপনা জাগরণ করে তাদেরকে ভবিষ্যতে সমাজের কাজে নিয়োজিত করতে পারি। আজকে 90 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এবং তাদের এখন প্রতিযোগিতা চলছে। মোট 4টি বিভাগ, ক, খ, গ এবং ঘ, এই 4টি বিভাগে মোট 90 জন ক্যান্ডিডেট অর্থাৎ শিল্পী আজকে তাদের পারফর্ম করছে। আমার নাম শ্রী গোপাল চন্দ্র চৌধুরী, আমি মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সভাপতি। এবং এই প্রতিযোগিতার মধ্যে যারা যারা বেস্ট পায় প্রত্যেকটা গ্রুপ থেকে বেস্ট পায় নমস্কার, আমরা মহাত্মা গান্ধী প্লে সেন্টার জগহরি মুড়ার আমাদের 50 বছর পূর্তি হয়েছে। সেই সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে এবং জয়ন্তী পালন করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে আগামী শ্যামা পূজা, আরাধনা এবং বস্ত্র বিতরণ, আর তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে এক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে। তো
আমরা আগামী এই শ্যামা পূজার পর্যন্ত আমাদের ক্লাবের সমস্ত সদস্য ভাই ও বোনেরা আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা চেষ্টা করছি আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং আমাদের কচি কাঁচা ছেলেদের মধ্যে যাতে আমরা উৎসাহ এবং উদ্দীপনা জাগরণ করে তাদেরকে ভবিষ্যতে সমাজের কাজে নিয়োজিত করতে পারি। আজকে 90 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এবং তাদের এখন প্রতিযোগিতা চলছে। মোট 4টি বিভাগ ক, খ, গ এবং ঘ, এই 4টি বিভাগে মোট 90 জন ক্যান্ডিডেট অর্থাৎ শিল্পী আজকে তাদের পারফর্ম করছে। আমার নাম শ্রী গোপাল চন্দ্র চৌধুরী, আমি মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সভাপতি। এবং এই প্রতিযোগিতার মধ্যে যারা যারা বেস্ট পায় প্রত্যেকটা গ্রুপ থেকে বেস্ট পায় নমস্কার, আমরা মহাত্মা গান্ধী প্লে সেন্টার জগহরি মুড়ার আমাদের 50 বছর পূর্তি হয়েছে। সেই সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে এবং জয়ন্তী পালন করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে আগামী শ্যামা পূজা, আরাধনা এবং বস্ত্র বিতরণ, আর তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে এক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে। তো আমরা আগামী এই শ্যামা পূজার পর্যন্ত আমাদের ক্লাবের সমস্ত সদস্য ভাই ও বোনেরা আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা চেষ্টা করছি আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং আমাদের কচি কাঁচা ছেলেদের মধ্যে যাতে আমরা উৎসাহ এবং উদ্দীপনা জাগরণ করে তাদেরকে ভবিষ্যতে সমাজের কাজে নিয়োজিত করতে পারি। আজকে 90 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এবং তাদের এখন প্রতিযোগিতা চলছে। মোট 4টি বিভাগ ক, খ, গ এবং ঘ, এই 4টি বিভাগে মোট 90 জন ক্যান্ডিডেট অর্থাৎ শিল্পী আজকে তাদের পারফর্ম করছে। আমার নাম শ্রী গোপাল চন্দ্র চৌধুরী,
আমি মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সভাপতি। সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে গতকাল রাতে ইন্দ্রনগর এলাকায় যে ইন্দ্রনগর বাংলার মাটির মধ্যপাড়ার থেকে একটা মেয়েকে অপহরণ করা হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ওইখানেও যাই, এলাকাতেও যাই এবং থানাতেও আসি, কিন্তু সংবাদ মাধ্যমে যেই খবর তথ্য দেওয়া হয়েছে এর থেকে কিছুটা অন্যরকম খবর আমরা এখানে এসে বুঝতে পারি যে মেয়েটা অপহরণও ঠিক আমরা বলতে পারছি না, কারণ মেয়েটার সাথে যে ছেলেটা থানার মধ্যে মেয়ের মা, মেয়ের অভিভাবকরা যে ছেলে নিয়ে গেছে ওর কিছু তথ্য এখানে দিয়েছে। মেয়েটাও যেমন নাবালিকা তেমন ছেলেটাও কিন্তু নাবালক, আর তাদের মধ্যে আগের থেকেই কিছুটা পরিচিতি ছিল, যার জন্য ছেলের বাড়িতে হয়তো মেয়ের কিছু যাওয়া আসাও ছিল। তো এখন পুলিশ অত্যন্ত তৎপরতার সহিত মেয়েকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেয়েকে এবং ছেলেকে, কারণ তারা দুজনই নাবালক এবং নাবালিকা তাদেরকে। আর আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তো আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে তো অবশ্যই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসতে পারবে। মেয়ের মার তো ম্যাডাম একটা অভিযোগ ছিল, মেয়েটা যাওয়ার সময় চিৎকার করেছিল, জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন তো আমরা যেখানে গেছি, মেয়ে এলাকাতে যখন গেছি সেখানে এলাকাবাসী বা কিছু আমাদের খোঁজ খবরে তৎপরতা তো আমরা বুঝতে পারছি যে তথ্যটা যা দিয়েছে মেয়ের মা সেই তথ্যটা ঠিক সঠিক না, কিছুটা অন্যরকম তথ্য। কারণ মেয়েটা এবং ছেলেটার কিছুটা পরিচিতি ছিল, আমরা এখানে থানাতে এসেও বুঝতে পারছি, এলাকাবাসী জায়গার থেকেও কিছু বুঝতে পেরেছি এলাকার থেকে। মানে মেয়েটা স্বইচ্ছায় গিয়েছে। আমরা কি বলবো বলুন, যে কোনো কেসে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অপহরণের নামেই দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অপহরণটাকে ঠিক অপহরণ বললেও ভুল হবে আমার মনে হয়, কারণ কিছুটা মদত মেয়েদেরও থাকে, কারণ আজকালকার যে সোশ্যাল মিডিয়া যুগ চলছে বা সেই পরিচিতির লেভেলও হয়তো ওদেরও হয়তো কিছুটা আংশিক ভূমিকা থেকে যায় এখানে। তো এখানে কি মেয়ের মা বাবার কোনো দুর্বলতা রয়েছে? এখানে আমি অভিভাবকদের কিছুটা দুর্বলতা বলবো, কারণ অভিভাবকরাও আরও সচেতন হতে হবে, নিজের সন্তানদের কিছুটা হলেও নিজেদের রক্ষণাবেক্ষণে নিজেরা কিছুটা চালিয়ে যেতে হবে। কারণ আমার মেয়ে বা আমার ছেলে কার সাথে মিশছে, কোন পরিবেশে চলছে, এটার খোঁজখবর কিছু রাখা দরকার। কারণ এই ক্রাইম শুধু আজকে দেখুন, আজকে আমরা দুটো জায়গাতে ভিজিট করেছি, শুধু নাবালিকা এরকম মেয়ের অপহরণ 11 বছর, এখানে এসছে ইন্দ্রনগর, আমরা গেছি প্রথম পূর্ব নলছর, সেটা ছিল 11 বছরের নাবালিকা মেয়ে, আর এখন ইন্দ্রনগর যেটা শহরতলিতে ঘটেছে সেটাতে মানে 13+ মেয়েটা, সে তাও তো নাবালিকা মেয়ে। নাবালিকা প্রচুর পরিমাণে এরকম দেখা যায়, এবং আমরা তো প্রচুর কেসে যাচ্ছি, প্রচুর অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু সেই সচেতনতা এখনও মনে হয় আমার সবার মধ্যে মানে আমরা জাগিয়ে তুলতে পারছি না বা আমরা জাগরুক হচ্ছি না। যখন আমরা সঠিকভাবে জাগরুক হব, হয়তো এইসব ক্রাইম থেকে আমাদের ত্রিপুরাকে আমরা অনেকটা সুস্থ করে তুলতে পারবো।
দীক্ষা আমার অন্যরকম ভাবে তোমার ধাসটা দিয়ে তোমার আমি তো তোমার লাগা করতেছি বেশ দিয়ে নাকি সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে গতকাল রাতে ইন্দ্রনগর এলাকায় ওই যে ইন্দ্রনগর বাংলার মাটির মধ্যপাড়ার থেকে একটা মেয়েকে অপহরণ করা হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ওইখানেও যাই, এলাকাতেও যাই এবং থানাতেও আসি। কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর তথ্য দেওয়া হয়েছে এর থেকে কিছুটা অন্যরকম খবর আমরা এখানে এসে বুঝতে পারি যে মেয়েটা অপহরণও ঠিক আমরা বলতে পারছি না, কারণ মেয়েটার সাথে যে ছেলেটা থানার মধ্যে মেয়ের মা, মেয়ের অভিভাবকরা যে ছেলে নিয়ে গেছে ওর কিছু তথ্য এখানে দিয়েছে। মেয়েটাও যেমন নাবালিকা তেমন ছেলেটাও কিন্তু নাবালক। আর তাদের মধ্যে আগের থেকেই কিছুটা পরিচিতি ছিল, যার জন্য ছেলের বাড়িতে হয়তো মেয়ের কিছু যাওয়া আসাও ছিল। তো এখন পুলিশ অত্যন্ত তৎপরতার সহিত মেয়েকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেয়েকে এবং ছেলেকে, কারণ তারা দুজনই নাবালক এবং নাবালিকা তাদেরকে। আর আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তো আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে তো অবশ্যই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসতে পারবে। মেয়ের মার তো ম্যাডাম একটা অভিযোগ ছিল, মেয়েটা যাওয়ার সময় চিৎকার করেছিল, জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন তো আমরা যেখানে গেছি, মেয়ে এলাকাতে যখন গেছি, সেখানে এলাকাবাসী বা কিছু আমাদের খোঁজ খবরে তৎপরতা তো আমরা বুঝতে পারছি যে তথ্যটা যা দিয়েছে মেয়ের মা, সেই তথ্যটা ঠিক সঠিক না, কিছুটা অন্যরকম তথ্য। কারণ মেয়েটা এবং ছেলেটার কিছুটা পরিচিতি ছিল, আমরা এখানে থানাতে এসেও বুঝতে পারছি, এলাকাবাসী জায়গার থেকেও কিছু বুঝতে পেরেছি এলাকার থেকে। মানে মেয়েটা স্ব ইচ্ছায় গিয়েছে। আমরা কি বলবো বলুন, যে কোনো কেসে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অপহরণের নামেই দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অপহরণটাকে ঠিক অপহরণ বললেও ভুল হবে আমার মনে হয়, কারণ কিছুটা মদত মেয়েদেরও থাকে। কারণ আজকালকার যে সোশ্যাল মিডিয়া যুগ চলছে বা সেই পরিচিতির লেভেলও হয়তো ওদেরও হয়তো কিছুটা আংশিক ভূমিকা থেকে যায় এখানে। এখানে কি মেয়ের মা বাবার কোনো দুর্বলতা রয়েছে? এখানে আমি অভিভাবকদের কিছুটা দুর্বলতা বলবো, কারণ অভিভাবকরাও আরও সচেতন হতে হবে। নিজের সন্তানদের কিছুটা হলেও নিজেদের রক্ষণাবেক্ষণে নিজেরা কিছুটা চালিয়ে যেতে হবে। কারণ আমার মেয়ে বা আমার ছেলে কার সাথে মিশছে, কোন পরিবেশে চলছে, এটার খোঁজ খবর কিছু রাখা দরকার। কারণ এই ক্রাইম শুধু আজকে দেখুন, আজকে আমরা দুটো জায়গাতে ভিজিট করেছি, শুধু নাবালিকা এরকম মেয়ের অপহরণ 11 বছর। এখানে এসছে ইন্দ্রনগর, আমরা গেছি প্রথম পূর্ব নলছড়, সেটা ছিল 11 বছরের নাবালিকা মেয়ে। আর এখন ইন্দ্রনগর যেটা শহরতলিতে ঘটেছে সেটাতে মানে 13+ মেয়েটা, সে তাও তো নাবালিকা মেয়ে। নাবালিকা প্রচুর পরিমাণে এরকম দেখা যায় এবং আমরা তো প্রচুর কেসে যাচ্ছি, প্রচুর অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু সেই সচেতনতা এখনো মনে হয় আমার সবার মধ্যে মানে আমরা জাগিয়ে তুলতে পারছি না বা আমরা জাগরুক হচ্ছি না। যখন আমরা সঠিকভাবে জাগরুক হব, হয়তো এইসব ক্রাইম থেকে আমাদের ত্রিপুরাকে আমরা অনেকটা সুস্থ করে তুলতে পারবো। এটা দীক্ষা আমার অন্যরকম ভাবে তোমার ধাসটা দিয়ে তোমার আমি তো তোমার লাগা করতেছি বেশ দিয়ে নাকি সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে গতকাল রাতে ইন্দ্রনগর এলাকায় ওই যে ইন্দ্রনগর বাংলার মাটির মধ্যপাড়ার থেকে একটা মেয়েকে অপহরণ করা হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ওইখানেও যাই, এলাকাতেও যাই এবং থানাতেও আসি। কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর তথ্য দেওয়া হয়েছে এর থেকে কিছুটা অন্যরকম খবর আমরা এখানে এসে বুঝতে পারি যে মেয়েটা অপহরণও ঠিক আমরা বলতে পারছি না, কারণ মেয়েটার সাথে যে ছেলেটা থানার মধ্যে মেয়ের মা, মেয়ের অভিভাবকরা যে ছেলে নিয়ে গেছে ওর কিছু তথ্য এখানে দিয়েছে। মেয়েটাও যেমন নাবালিকা তেমন ছেলেটাও কিন্তু নাবালক।
আর তাদের মধ্যে আগের থেকেই কিছুটা পরিচিতি ছিল, যার জন্য ছেলের বাড়িতে হয়তো মেয়ের কিছু যাওয়া আসাও ছিল। তো এখন পুলিশ অত্যন্ত তৎপরতার সহিত মেয়েকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেয়েকে এবং ছেলেকে, কারণ তারা দুজনই নাবালক এবং নাবালিকা তাদেরকে। আর আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তো আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে তো অবশ্যই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসতে পারবে। মেয়ের মার তো ম্যাডাম একটা অভিযোগ ছিল, মেয়েটা যাওয়ার সময় চিৎকার করেছিল, জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন তো আমরা যেখানে গেছি, মেয়ে এলাকাতে যখন গেছি, সেখানে এলাকাবাসী বা কিছু আমাদের খোঁজ খবরে তৎপরতা আমরা বুঝতে পারছি যে তথ্যটা যা দিয়েছে মেয়ের মা, সেই তথ্যটা ঠিক সঠিক না, কিছুটা অন্যরকম তথ্য। কারণ মেয়েটা এবং ছেলেটার কিছুটা পরিচিতি ছিল, আমরা এখানে থানাতে এসেও বুঝতে পারছি, এলাকাবাসী জায়গার থেকেও কিছু বুঝতে পেরেছি এলাকার থেকে। মানে মেয়েটা স্ব ইচ্ছায় গিয়েছে। আমরা কি বলবো বলুন, যে কোনো কেসে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অপহরণের নামেই দেওয়া হচ্ছে কিছু 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 ক্ষেত্রে, কিন্তু অপহরণটাকে ঠিক অপহরণ বললেও ভুল হবে আমার মনে হয়, কারণ কিছুটা মদত মেয়েদেরও থাকে, কারণ আজকালকার যে সোশ্যাল মিডিয়া যুগ চলছে বা সেই পরিচিতির লেভেলও হয়তো ওদেরও হয়তো কিছুটা আংশিক ভূমিকা থেকে যায় এখানে। এখানে কি মেয়ের মা বাবার কোনো দুর্বলতা রয়েছে? এখানে আমি অভিভাবকদের কিছুটা দুর্বলতা বলবো, কারণ অভিভাবকরাও আরও সচেতন হতে হবে, নিজের সন্তানদের কিছুটা হলেও নিজেদের রক্ষণাবেক্ষণে নিজেরা কিছুটা চালিয়ে যেতে হবে। কারণ আমার মেয়ে বা আমার ছেলে কার সাথে মিশছে, কোন পরিবেশে চলছে, এটার খোঁজ খবর কিছু রাখা দরকার। কারণ এই ক্রাইম শুধু আজকে দেখুন, আজকে আমরা দুটো জায়গাতে ভিজিট করেছি, শুধু নাবালিকা এরকম মেয়ের অপহরণ 11 বছর, এখানে এসছে ইন্দ্রনগর, আমরা গেছি প্রথম পূর্ব নলছড়, সেটা ছিল 11 বছরের নাবালিকা মেয়ে, আর এখন ইন্দ্রনগর যেটা শহরতলিতে ঘটেছে সেটা মানে 13+ মেয়েটা, সে তাও তো নাবালিকা মেয়ে। নাবালিকা প্রচুর পরিমাণে এরকম দেখা যায়, এবং আমরা তো প্রচুর কেসে যাচ্ছি, প্রচুর অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু সেই সচেতনতা এখনো মনে হয় আমার সবার মধ্যে মানে আমরা জাগিয়ে তুলতে পারছি না বা আমরা জাগরুক হচ্ছি না। যখন আমরা সঠিকভাবে জাগরুক হব, হয়তো এইসব ক্রাইম থেকে আমাদের ত্রিপুরাকে আমরা অনেকটা সুস্থ করে তুলতে পারবো। এটা দেখতে আর আমার অন্যরকম ভাবে তোমার ধাসটা দেবো মারতে। আমি তো তোমার লাগা করতেছি বেশ দিয়ে লাগবে। সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে গতকাল রাতে ইন্দ্রনগর এলাকায়, যে ইন্দ্রনগর বাংলার মাটির মধ্যপাড়ার থেকে একটা মেয়েকে অপহরণ করা হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ওইখানেও যাই, এলাকাতেও যাই এবং থানাতেও আসি, কিন্তু সংবাদ মাধ্যমে যেই খবর তথ্য দেওয়া হয়েছে এর থেকে কিছুটা অন্যরকম খবর আমরা এখানে এসে বুঝতে পারি। যে মেয়েটা অপহরণও ঠিক আমরা বলতে পারছি না, কারণ মেয়েটার সাথে যে ছেলেটা থানার মধ্যে মেয়ের মা, মেয়ের অভিভাবকরা যে ছেলে নিয়ে গেছে ওর কিছু তথ্য এখানে দিয়েছে। মেয়েটাও যেমন নাবালিকা তেমন ছেলেটাও কিন্তু নাবালক, আর তাদের মধ্যে আগের থেকেই কিছুটা পরিচিতি ছিল, যার জন্য ছেলের বাড়িতে হয়তো মেয়ের কিছু যাওয়া আসাও ছিল। তো এখন পুলিশ অত্যন্ত তৎপরতার সহিত মেয়েকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেয়েকে এবং ছেলেকে, কারণ তারা দুজনই নাবালক এবং নাবালিকা তাদেরকে। আর আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তো আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে তো অবশ্যই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসতে পারবে। মেয়ের মার তো ম্যাডাম একটা অভিযোগ ছিল, মেয়েটা যাওয়ার সময় চিৎকার করেছিল, জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন তো আমরা যেখানে গেছি, মেয়ে এলাকাতে যখন গেছি, সেখানে এলাকাবাসী বা কিছু আমাদের খোঁজ খবরে তৎপরতা আমরা বুঝতে পারছি যে তথ্যটা যা দিয়েছে মেয়ের মা, সেই তথ্যটা ঠিক সঠিক না, কিছুটা অন্যরকম তথ্য। কারণ মেয়েটা এবং ছেলেটার কিছুটা পরিচিতি ছিল, আমরা এখানে থানাতে এসেও বুঝতে পারছি, এলাকাবাসী জায়গার থেকেও কিছু বুঝতে পেরেছি এলাকার থেকে। মানে মেয়েটা স্ব ইচ্ছায় গিয়েছে। আমরা কি বলবো
বসে হ্যাঁ ক্লাব বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 27 বছর ধরে মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। 1998 সালে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। 2023-এ আমরা রজত জয়ন্তী অর্থাৎ 25 বছর পূর্তি পালন করেছিলাম। এবারও আমাদের একটা অভিনব অনুষ্ঠান থাকছে। আমাদের এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে আমরা বসে আঁকা প্রতিযোগিতা শুরু করেছি। মূলত 5টি বিভাগ নিয়ে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এখানে আমরা 2 শতাধিক ছাত্রছাত্রী পেয়েছি যারা বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করেছেন। এবং আজকের পর যে 19 তারিখ যেখানে আমাদের মায়ের প্যান্ডেলের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে, ওখানে বিশিষ্ট সমাজসেবীগণ, বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন। আপনাদের সবার উপস্থিতিতে সেই পূজা প্যান্ডেলকে আমরা একটা অভিনব রূপে আমরা নিয়ে যাব। এবারের পূজার থিম হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান। বিশেষ করে বাংলা এবং বাঙালিদের যে অবদানটা ছিল সেটা আমরা নানা রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এছাড়া 20 তারিখ যেটা আমাদের মূল অনুষ্ঠান থাকছে মায়ের আরাধনা, অত্যন্ত ভক্তি সহকারে এই পাড়া থেকে শুরু করে যারা যারা বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তনী, যারা এই বিদ্যাপীঠ মাঠে শরীরচর্চা করেন, সবাই এখানে আসবেন। এবং আমরা আজকে যে আর্ট কম্পিটিশন হচ্ছে সেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ওখানে করতে যাচ্ছি। তো পুজো শেষ হয়ে গেলে সবার সম্মতিক্রমে আবার আমরা সেই মাঠকে পরিচ্ছন্ন করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। তার পাশাপাশি 22 তারিখ মায়ের গমন অর্থাৎ যে আমরা কার্নিভাল অনুষ্ঠানটা করি সেটা হবে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম থেকে আমাদের এই এলাকাটা ঘুরে আমরা মাকে নিয়ে মায়ের প্রতিমা নিরঞ্জন করব মুহুরী ঘাটে। তো সবার সহযোগিতা, সবার আশীর্বাদে এবং সকলের ভালোবাসায় আমরা আমাদের এই অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু মহল, উপস্থিত অভিভাবক এবং যারা আর্ট কম্পিটিশনে যারা আছেন এবং আমাদের যারা ক্লাবের কর্মকর্তা সবাই আছেন, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার, জয় মা কালী। বসে হ্যাঁ ক্লাব বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 27 বছর ধরে মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। 1998 সালে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। 2023-এ আমরা রজত জয়ন্তী অর্থাৎ 25 বছর পূর্তি পালন করেছিলাম। এবারও আমাদের একটা অভিনব অনুষ্ঠান থাকছে। আমাদের এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে বিদ্যাপীঠ স্কুল
স্কুল প্রাঙ্গণে আমরা বসে একটা প্রতিযোগিতা শুরু করেছি। মূলত 5টি বিভাগ নিয়ে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এখানে আমরা 2 শতাধিক ছাত্রছাত্রী পেয়েছি যারা বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেছেন। এবং আজকের পর যে 19 তারিখ যেখানে আমাদের মায়ের প্যান্ডেলের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে, ওখানে বিশিষ্ট সমাজসেবীগণ, বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন। আপনাদের সবার উপস্থিতিতে সেই পূজা প্যান্ডেলকে আমরা একটা অভিনব রূপে আমরা নিয়ে যাব। এবারের পূজার থিম হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান। বিশেষ করে বাংলা এবং বাঙালিদের যে অবদানটা ছিল সেটা আমরা নানা রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এছাড়া 20 তারিখ যেটা আমাদের মূল অনুষ্ঠান থাকছে মায়ের আরাধনা, অত্যন্ত ভক্তি সহকারে এই পাড়া থেকে শুরু করে যারা যারা বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তনী, যারা এই বিদ্যাপীঠ মাঠে শরীরচর্চা করেন, সবাই এখানে আসবেন। এবং আমরা আজকে যে আর্ট কম্পিটিশন হচ্ছে সেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ওখানে করতে যাচ্ছি। তো পুজো শেষ হয়ে গেলে সবার সম্মতিক্রমে আবার আমরা সেই মাঠকে পরিচ্ছন্ন করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। তার পাশাপাশি 22 তারিখ মায়ের গমন, অর্থাৎ যে আমরা কার্নিভাল অনুষ্ঠানটা করি সেটা হবে বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম থেকে। আমাদের এই এলাকাটা ঘুরে আমরা মাকে নিয়ে মায়ের প্রতিমা নিরঞ্জন করব মুহুরী ঘাটে। তো সবার সহযোগিতা, সবার আশীর্বাদে এবং সকলের ভালোবাসায় আমরা আমাদের এই অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু মহল, উপস্থিত অভিভাবক এবং যারা আর্ট কম্পিটিশনে যারা আছেন এবং আমাদের যারা ক্লাবের কর্মকর্তা সবাই আছেন, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার, জয় মা কালী। সকল যুব কংগ্রেসের সৈনিকদেরকে আমার প্রণাম। গতসাপে উপস্থিত এই জেলার का जो 4 दिवसीय दौरा चल रहा है उसमें हमारा यही लक्ष्य है कि हम ज़्यादा से ज़्यादा विजिट्स करें हर एक डिस्ट्रिक्ट के अंदर। हमारा एक मुख्य प्रोग्राम जो हमें हमारे इंडियन यूथ कांग्रेस के द्वारा दिया गया है वो है स्टॉप वोट चोरी को लेकर मुख्य डिस्ट्रिक्ट से वहाँ पे एक सिग्नेचर कैंपेन करना। तो हमारी कोशिश यही जारी है कि हम ज़्यादा से ज़्यादा सिग्नेचर कैंपेन्स करें। हम सदर डिस्ट्रिक्ट, कैलासर डिस्ट्रिक्ट, उसके बाद धर्मनगर, उसके बाद अम्बासा आज यहाँ पे उपस्थित है बिलोनिया में। इसके बाद हम विशालगढ़ जाएंगे और कल भी हमारे कुछ डिस्ट्रिक्ट्स के दौरे हैं। तो यही प्रोग्राम है हमारा कि किस तरीके से हम हमारा एक कम्युनिकेशन जो ग्राउंड लेवल वर्कर्स है हमारे यूथ कांग्रेस के ऑफिस बेरर्स है उनसे बढ़ाएं और किस तरीके से आने वाले दिन में संगठन को और त्रिपुरा युवा कांग्रेस को और मजबूत करना है उसकी स्ट्रैटेजी बनाएं हमारी हर एक डिस्ट्रिक्ट एग्जीक्यूटिव मीटिंग के लिए। यहाँ के लोगों को भाजपा जो गवर्नमेंट आपकी यहाँ चल रही है उसकी सच्चाई ज़्यादा मालूम है। करप्शन में इतनी खत्म हो चुकी है ये सरकार के सेंटर से दिल्ली से बड़े बड़े फंड लाए जाते हैं यहाँ पे डेवलपमेंटल का वर्क करने के लिए, लेकिन उससे सिर्फ भाजपा के जो सीएम है और नेता मंत्री है उन्हीं का डेवलपमेंट हो रहा है और जनता का बिल्कुल डेवलपमेंट नहीं हो रहा है। जो त्रिपुरा का युवा है उसको नौकरी देने के बजाय नौकरियां कैंसिल की जा रही हैं और उनको नशे की तरफ झोंका जा रहा है। इस तरीके से ड्रग ट्रेड और ड्रग का यूज़ कॉमन हो रहा है त्रिपुरा के अंदर। और जो त्रिपुरा के अंदर और पूरे नॉर्थ ईस्ट के अंदर भाजपा की जो डिवाइसिव पॉलिटिक्स है, हिंदू मुस्लिम की राजनीति करने का अभी उसका एक नया एक्सपेरिमेंटल क्षेत्र वो त्रिपुरा को बना रहे हैं। लेकिन कांग्रेस की और युवा कांग्रेस की यही कोशिश रहेगी कि किस तरीके से एक यूनिटी त्रिपुरा के अंदर बनी रहे और हम हिंदू मुस्लिम की राजनीति से उठकर एक पॉजिटिव मैसेज लोगों तक लेकर जाए और भाजपा की जो रियलिटी है लोगों को बताएं। जो भी बोलेगा वो सम्माननीय मंच करके बात करेगा, बार बार सम्मान में हमें समय नहीं मिला। आगे
আমাদের কার্যকরী সভাপতি দাউদ মোহাম্মদ মহোদয়কে বরণ করবেন। রাতনগরের সভাপতি প্রতিভাকে বরণ করবেন আমাদের শান্তিবাজারের ব্লক যুব সভাপতি রাশেদ। সকল যুব কংগ্রেসের সৈনিকদেরকে আমার প্রণাম। গতসাপে উপস্থিত এই জেলার সভা का जो 4 दिवसीय दौरा चल रहा है उसमें हमारा यही लक्ष्य है कि हम ज़्यादा से ज़्यादा विजिट्स करें हर एक डिस्ट्रिक्ट के अंदर। हमारा एक मुख्य प्रोग्राम जो हमें हमारे इंडियन यूथ कांग्रेस के द्वारा दिया गया है वो है स्टॉक वोट चोरी को लेकर मुख्य डिस्ट्रिक्ट से वहाँ पे एक सिग्नेचर कैंपेन करना। तो हमारी कोशिश यही जारी है कि हम ज़्यादा से ज़्यादा सिग्नेचर कैंपेन्स करें। हम सदर डिस्ट्रिक्ट, कैलासर डिस्ट्रिक्ट, उसके बाद धर्मनगर, उसके बाद अम्बासा आज यहाँ पे उपस्थित है बिलोनिया में। इसके बाद हम विशालगढ़ जाएंगे और कल भी हमारे कुछ डिस्ट्रिक्ट्स के दौरे हैं। तो यही प्रोग्राम है हमारा कि किस तरीके से हम हमारा एक कम्युनिकेशन जो ग्राउंड लेवल वर्कर्स है हमारे यूथ कांग्रेस के ऑफिस बेरर्स हैं उनसे बढ़ाएं और किस तरीके से आने वाले दिन में संगठन को और त्रिपुरा युवा कांग्रेस को और मजबूत करना है उसकी स्ट्रेटेजी बनाए हमारी हर एक डिस्ट्रिक्ट एग्जीक्यूटिव मीटिंग के लिए। यहाँ के लोगों को भाजपा जो गवर्नमेंट आपकी यहाँ चल रही है उसकी सच्चाई ज़्यादा मालूम है। करप्शन में इतनी खत्म हो चुकी है ये सरकार के सेंटर से दिल्ली से बड़े बड़े फंड लाए जाते हैं यहाँ पे डेवलपमेंटल का वर्क करने के लिए, लेकिन उससे सिर्फ भाजपा के जो सीएम है और नेता मंत्री है उन्हीं का डेवलपमेंट हो रहा है और जनता का बिल्कुल डेवलपमेंट नहीं हो रहा है। जो त्रिपुरा का युवा है उसको नौकरी देने के बजाय नौकरियां कैंसिल की जा रही हैं और उनको नशे की तरफ झोंका जा रहा है। इस तरीके से ड्रग ट्रेड और ड्रग का यूज़ कॉमन हो रहा है त्रिपुरा के अंदर। और जो त्रिपुरा के अंदर और पूरे नॉर्थ ईस्ट के अंदर भाजपा की जो डिवाइसिव पॉलिटिक्स है, हिंदू मुस्लिम की राजनीति करने का अभी उसका एक नया एक्सपेरिमेंटल क्षेत्र वो त्रिपुरा को बना रहे हैं। लेकिन कांग्रेस की और युवा कांग्रेस की यही कोशिश रहेगी कि किस तरीके से एक यूनिटी त्रिपुरा के अंदर बनी रहे और हम हिंदू मुस्लिम की राजनीति से उठकर एक पॉजिटिव मैसेज लोगों तक लेकर जाए और भाजपा की जो रियलिटी है लोगों को बताएं। जो भी बोलेगा वो सम्माननीय मंच करके बात करेगा, बार बार सम्मान में हमें समय नहीं मिला। आगे আমাদের কার্যকরী সভাপতি দাউদ মোহাম্মদ মহোদয়কে বরণ করবেন। রাতনগরের সভাপতি প্রতিভাকে বরণ করবেন আমাদের শান্তিবাজারের ব্লক যুব সভাপতি রাশেদ। সকল যুব কংগ্রেসের সৈনিকদেরকে আমার প্রণাম। গতসাপে উপস্থিত এই জেলার का जो
लक्ष्य है कि हम ज़्यादा से ज़्यादा विजिट्स करें हर एक डिस्ट्रिक्ट के अंदर। আজকে গত দুর্গাপূজার সময় আবাসনে 6 আগরতলার যে 1 নং আবাসন, সেই আবাসনে এক পরিবারকে দুর্গাপূজার চাঁদা লেখা হয়েছিল। যতটা লেখা হয়েছে ওরা দিতে পারেনি। তার জন্য পরবর্তীকালে যে বুথ নাম্বার 1-এর সভাপতি ওনার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভদ্রমহিলা ছিল না, ভদ্রলোক ছিলেন, ওনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সাথে ওনার 2জন নাবালিকা মেয়েও আছেন। ওই মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ মহিলা থানায় কেসও করেছেন, কিন্তু তথাপি আজ অবধি সেই দোষীকে গ্রেপ্তার করা হয় এবং মহিলা কমিশনকেও জানিয়েছে ওরা। মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া হয়েছিল ওদের বাড়িতে, জানানোর পরও আজ অবধি কী কারণে ওই দোষীকে গ্রেপ্তার করা হয়নি সেটাই আমরা জানতে এসেছি। এবং আজকে দিকে দিকে যেভাবে নারীদের উপর অত্যাচার, তারপর শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ করা হচ্ছে, এইগুলি তো চলতে দেওয়া যায় না। এটা সামাজিক অবক্ষয় না। এই প্রশাসনিক স্তরে যারা বসে রয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্গাপূজার জুলুমবাজি, চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি চলবে না, তারপর কাউকে ছাড়া হবে না, এইরকম ডায়লগ আমরা প্রতিনিয়তই শুনছি। তথাপি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেও কি প্রশাসনিক কাজে অন্য কেউ আছে যে দলের হোমরা তোমরাদের মদতে এই সমস্ত কাজ হচ্ছে আর উনি ভাষণ দিয়ে চলেছেন যে কাউকে ছাড়া হবে না, জুলুমবাজি চলবে না, তারপরেও মহিলাদের উপর এইভাবে অত্যাচার। আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এত টাকা চাঁদা দিতে হবে, এটা সম্ভব না। তো এক মায়ের পূজার জন্য আরেক মাকে লাঞ্ছিত করে, শ্লীলতাহানি করে, এটা কি সামাজিক ন্যায়? আমরা জানতে চাই যে এটার বিহিত কবে হবে এবং মহিলাদের উপরে এই অত্যাচার কবে বন্ধ করবেন বিজেপি সরকার। কোন ক্লাব চাঁদাটা চেয়েছিল এবং যিনি আক্রান্ত হয়েছে ওনার নামটা এবং যিনি গিয়েছে আক্রান্ত করেছে ওনার নামটা? শিবু সাহা হচ্ছে দোষী, যে 1 নম্বর বুথে সভাপতি। এটা বিবেকানন্দ আবাসনের পুজোর জন্যই চাঁদাটা চাওয়া হয়েছিল। তো আপনারা জানেন যে এখানে আবাসিকে যারা থাকেন তারা নিজেরা হয়তো দিন আনে দিন খায়, তারপর মহিলা কর্ম করে খান। ভদ্রলোক রিক্সা চালায়, সেই জায়গায় তোমরা আর কাউকে পাওনি, গিয়ে মহিলার উপর শ্লীলতাহানি এবং মহিলাকে যাচ্ছাতাভাবে এবং হুমকিও দেওয়া হয়েছে। ওনার নামটা কি? ওনার নামটা কি? যার বাড়িতে যাকে হুমকি দেওয়া হয়েছে ওনার নামটা? নামটা আসলে আমরা বলতে চাইছি না। মিডলটা গ্যাপ করেন।
গত দুর্গাপূজার সময় আবাসনে 6 আগরতলার যে 1 নং আবাসন, সেই আবাসনে এক পরিবারকে দুর্গাপূজার চাঁদা লেখা হয়েছিল। যতটা লেখা হয়েছে ওরা দিতে পারেনি। তার জন্য পরবর্তীকালে যে বুথ নাম্বার 1-এর সভাপতি ওনার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভদ্রমহিলা ছিল না, ভদ্রলোক ছিলেন, ওনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সাথে ওনার 2জন নাবালিকা মেয়েও আছেন। ওই মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ মহিলা থানায় কেসও করেছেন, কিন্তু তথাপি আজ অবধি সেই দোষীকে গ্রেপ্তার করা হয় এবং মহিলা কমিশনকেও জানিয়েছে ওরা। মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া হয়েছিল ওদের বাড়িতে, জানানোর পরও আজ অবধি কী কারণে ওই দোষীকে গ্রেপ্তার করা হয়নি সেটাই আমরা জানতে এসেছি। এবং আজকে দিকে দিকে যেভাবে নারীদের উপর অত্যাচার, তারপর শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ করা হচ্ছে, এইগুলি তো চলতে দেওয়া যায় না। এটা সামাজিক অবক্ষয় না। এই প্রশাসনিক স্তরে যারা বসে রয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্গাপূজার জুলুমবাজি, চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি চলবে না, তারপর কাউকে ছাড়া হবে না, এইরকম ডায়লগ আমরা প্রতিনিয়তই শুনছি। তথাপি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেও কি প্রশাসনিক কাজে অন্য কেউ আছে যে দলের হোমরা তোমরাদের মদতে এই সমস্ত কাজ হচ্ছে আর উনি ভাষণ দিয়ে চলেছেন যে কাউকে ছাড়া হবে না, জুলুমবাজি চলবে না, তারপরেও মহিলাদের উপর এইভাবে অত্যাচার। আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এত টাকা চাঁদা দিতে হবে, এটা সম্ভব না। তো এক মায়ের পূজার জন্য আরেক মাকে লাঞ্ছিত করে, শ্লীলতাহানি করে, এটা কি সামাজিক ন্যায়? আমরা জানতে চাই যে এটার বিহিত কবে হবে এবং মহিলাদের উপরে এই অত্যাচার কবে বন্ধ করবেন বিজেপি সরকার। কোন ক্লাব চাঁদাটা চেয়েছিল এবং যিনি আক্রান্ত হয়েছে ওনার নামটা এবং যিনি গিয়েছে আক্রান্ত করেছে ওনার নামটা? শিবু সাহা হচ্ছে দোষী, যে 1 নাম্বার বুথে সভাপতি। এটা বিবেকানন্দ আবাসনের পুজোর জন্যই চাঁদাটা চাওয়া হয়েছিল। তো আপনারা জানেন যে এখানে আবাসিকে যারা থাকেন তারা নিজেরা হয়তো দিন আনে দিন খায়, তারপর মহিলা কর্ম করে খান। ভদ্রলোক রিক্সা চালায়, সেই জায়গায় তোমরা আর কাউকে পাওনি, গিয়ে মহিলার উপর শ্লীলতাহানি এবং মহিলাকে যাচ্ছাতাভাবে এবং হুমকিও দেওয়া হয়েছে। ওনার নামটা কি? ওনার নামটা কি? যার বাড়িতে যাকে হুমকি দেওয়া হয়েছে ওনার নামটা? নামটা আসলে আমরা বলতে চাইছি না। মিডলটা গ্যাপ করেন। আজকে গত দুর্গাপূজার সময় আবাসনে 6 আগরতলার যে 1 নং আবাসন, সেই আবাসনে এক পরিবারকে দুর্গাপূজার চাঁদা লেখা হয়েছিল। যতটা লেখা হয়েছে ওরা দিতে পারেনি। তার জন্য পরবর্তীকালে যে বুথ নাম্বার 1-এর
সভাপতি ওনার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভদ্রমহিলা ছিল না, তো ভদ্রলোক ছিলেন, ওনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সাথে ওনার দুজন নাবালিকা মেয়েও আসেন, ওই মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ ভদ্রমহিলা থানায় কেসও করেছেন, কিন্তু তথাপি আজ অবধি সেই দোষীকে গ্রেপ্তার করা হয় এবং মহিলা কমিশনকেও জানিয়েছে ওরা। মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া হয়েছিল ওদের বাড়িতে, জানানোর পরও আজ অবধি কী কারণে ওই দোষীকে গ্রেপ্তার করা হয়নি সেটাই আমরা জানতে এসেছি। এবং আজকে দিকে দিকে যেভাবে নারীদের উপর অত্যাচার, তারপর শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ করা হচ্ছে, এগুলি তো চলতে দেওয়া যায় না। এটা সামাজিক অবক্ষয় না, এই প্রশাসনিক স্তরে যারা বসে রয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্গাপূজার জুলুমবাজি, চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি চলবে না, তারপর কাউকে ছাড়া হবে না, এইরকম ডায়লগ আমরা প্রতিনিয়তই শুনছি। তথাপি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেও কি প্রশাসনিক কাজে অন্য কেউ আছে যে দলের হোমরা তোমরাদের মদতে এই সমস্ত কাজ হচ্ছে আর উনি ভাষণ দিয়ে চলেছেন যে কাউকে ছাড়া হবে না, জুলুমবাজি চলবে না, তারপরেও মহিলাদের উপর এইভাবে অত্যাচার। আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এত টাকা চাঁদা দিতে হবে, এটা সম্ভব না। তো এক মায়ের পূজার জন্য আরেক মাকে লাঞ্ছিত করে, শ্লীলতাহানি করে, এটা কি সামাজিক ন্যায়? আমরা জানতে চাই যে এটার বিহিত কবে হবে এবং মহিলাদের উপরে এই অত্যাচার কবে বন্ধ করবেন বিজেপি সরকার। কোন ক্লাব চাঁদাটা চেয়েছিল এবং যিনি আক্রান্ত হয়েছে ওনার নামটা এবং যিনি গিয়েছে আক্রান্ত করেছে ওনার নামটা? শিবু সাহা হচ্ছে দোষী, যে 1 নম্বর বুথে সভাপতি। এটা বিবেকানন্দ আবাসনের পুজোর জন্যই চাঁদাটা চাওয়া হয়েছিল। তো আপনারা জানেন যে এখানে আবাসিকে যারা থাকেন তারা নিজেরা হয়তো দিন আনে দিন খায়, তারপর মহিলা কর্ম করে খান, ভদ্রলোক রিক্সা চালায়, সেই জায়গায় তোমরা আর কাউকে পাওনি, গিয়ে মহিলার উপর শ্লীলতাহানি এবং মহিলাকে যাচ্ছাতাভাবে এবং হুমকিও দেওয়া হয়েছে। ওনার নামটা কি? ওনার নামটা কি? যার বাড়িতে যাকে হুমকি দেওয়া হয়েছে ওনার নামটা? নামটা আসলে আমরা বলতে চাইছি না। মিডলটা গ্যাপ করে আজকে গত দুর্গাপূজার সময় আবাসনে 6 আগরতলার যে 1 নং আবাসন, সেই আবাসনে এক পরিবারকে দুর্গাপূজার চাঁদা লেখা হয়েছিল। যতটা লেখা হয়েছে ওরা দিতে পারেনি, তার জন্য পরবর্তীকালে যে বুথ নাম্বার 1-এর সভাপতি ওনার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভদ্রমহিলা ছিল না, তো ভদ্রলোক ছিলেন, ওনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সাথে ওনার দুজন নাবালিকা মেয়েও আসেন, ওই মেয়ের
সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ ভদ্রমহিলা থানায় কেসও করেছেন, কিন্তু তথাপি আজ অবধি সেই দোষীকে গ্রেপ্তার করা হয়নি এবং মহিলা কমিশনকেও জানিয়েছে ওরা। মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া হয়েছিল ওদের বাড়িতে, জানানোর পরও আজ অবধি কী কারণে ওই দোষীকে গ্রেপ্তার করা হয়নি সেটাই আমরা জানতে এসেছি। এবং আজকে দিকে দিকে যেভাবে নারীদের উপর অত্যাচার, তারপর শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ করা হচ্ছে, এইগুলি তো চলতে দেওয়া যায় না। এটা সামাজিক অবক্ষয় না, এই প্রশাসনিক স্তরে যারা বসে রয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্গাপূজার জুলুমবাজি, চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি চলবে না, তারপর কাউকে ছাড়া হবে না, এইরকম ডায়লগ আমরা প্রতিনিয়তই শুনছি। তথাপি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরেও কি প্রশাসনিক কাজে অন্য কেউ আছে যে দলের হোমরা তোমরাদের মদতে এই সমস্ত কাজ হচ্ছে আর উনি ভাষণ দিয়ে চলেছেন যে কাউকে ছাড়া হবে না, জুলুমবাজি চলবে না, তারপরেও মহিলাদের উপর এইভাবে অত্যাচার। আজকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এত টাকা চাঁদা দিতে হবে, এটা বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইমিগ্রেন্ট, ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে, মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে, তাদেরকে তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইমিগ্রেন্ট, ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে, মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা তাদের
বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে তাদেরকে তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইমিগ্রেন্ট ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে তাদেরকে তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইমিগ্রেন্ট ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে তাদেরকে তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইমিগ্রেন্ট ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের
নাগরিক হল। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে, তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হল। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে, তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হল। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে, তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই
বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে, তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নেই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ, সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে এটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা রক্তাক্ত হয়েছে, একটা অরাজকতা পরিস্থিতি। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণের কাছে আমরা আহ্বান রাখছি। তুমি দিবা, আমি জানি। আমি বিষয়টা আপনাদের মাধ্যমে এটা বলতে বাধ্য হলাম। আমি কালকে কিন্তু অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল একজন, আমি কিচ্ছু বলি কেন বলিনি, কারণ যেহেতু একজনকে জানিয়েছি তিনি কি করে আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমাকে এরপর আর কিছু জানায়নি। এই কারণে আপনাদের মাধ্যমে বিষয়টা আমি বলতে পারলাম। এই অরাজকতা কতদিন চলবে? মানুষ সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না। এটা কি মানে স্বৈরশাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশ, এবং এর তো একটা সীমা থাকে, তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এগুলো আপনাদের দৃষ্টিতে আসলাম। এতক্ষণ ধরে আমাদের যে বামফ্রন্টের কনভেনার মানিক দে আপনাদের সঙ্গে সবিস্তারে বলেছেন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে। আমি একটা কথা বলতে চাই, আমরা বিরোধী দল করি, কাজ দিকে করি, এই জন্য সরকারের যে কোনো কিছু বিরোধিতা করবো তা নয়, যেটা বাস্তব তাই বলছি। আমি বিশেষ করে রাজ্যে এত উচ্ছৃঙ্খলতা ওই জায়গার থেকে সৃষ্টি হচ্ছে। নেশা কারবার রাজ্যের সর্বত্র, আনাচে কানাচে সবখানে মদের কাউন্টার খুলে দিয়েছে রাজ্য সরকার, এবং বেসরকারিভাবে যেগুলি লুকিয়ে লুকিয়ে তারা বিক্রি করে। এখান থেকে বিশেষ করে যুবকরা, যুবতীরা 20 বছর থেকে 30 বছর এবার। আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে, কিছু বিষয় আপনাদের মাধ্যমে জনগণের সামনে আমরা তুলে ধরতে যাব, সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন যে দুর্গোৎসব গিয়েছে, ঠিক আছে? এই দুর্গোৎসবটা ছিল অনেকটা নিষ্প্রভ, এবং মানুষের মধ্যে কোনো আনন্দ উচ্ছ্বাস তেমনটা ছিল না। তার মুখ্য কারণ যেমন রেগার টুইপের কাজের পেমেন্ট দেয় নাই,
কতগুলি ডিপার্টমেন্ট থেকে যুক্ত, যেটা বামফ্রন্ট সরকারের সময় সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচুর কাজ দেওয়া হয়, তাও দেননি। এবং আলটিমেটলি সাধারণ মানুষের কাছে কোনো পয়সা নেই। মানুষের কাছে যদি কোনো আয় উপার্জন না থাকে, তাহলে কী করে এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে? এবং গ্রামাঞ্চলে তো মানুষের মধ্যে বলা যায় মানে পুজো সম্পর্কে কোনো ইয়েই ছিল না, মানে তাদের মধ্যে কোনো সাড়াই ছিল না গ্রামাঞ্চলে। শহরও অনেকটা তাই। লক্ষ্য করা গেছে যে এবার দুর্গোৎসবের সময় চাঁদার জুলুমটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। গাড়ি আটকে চাঁদা তোলা, ব্যবসায়ীদের এবং ব্যবসায়ীরা প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে দেওয়া, রাস্তা রোকো করা, এই ধরনের অসংখ্য ঘটনা গোটা রাজ্যে ঘটেছে, চাঁদার জুলুমে ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো বড় ব্যবস্থা নিতে পারেনি। এবং গোটা দুর্গোৎসবের সময় লক্ষ্য করা যাচ্ছে মন্ত্রী নেতাদের ট্যাক্সে ভাসিয়ে দিয়েছেন। এই অর্থ কোত্থেকে আসবে? এবং এটা নিশ্চয়ই সরকারি থেকে টাকা খরচ করা হয়েছে। একটা ডিপার্টমেন্ট থেকে পঞ্চায়েত সচিবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই ফটো টাঙাতে হবে, তার ফটো আবার ডিপার্টমেন্টে পাঠাতে হবে। এইভাবে সরকারি রেগার টাকা দিতে পারে না, টুলবের টাকা দিতে পারে না, কিন্তু এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা কোত্থেকে খরচ করে? এবং প্রচুর পরিমাণ টাকা সেখানে খরচ করছেন শুধু তাদের ফটো টাঙানোর জন্য। মানুষ একটা ধর্মীয় অনুষ্ঠানে যায় তাদের আচার আচরণ করার জন্য, সেখানে গিয়ে দেখা গেল তাদের ফটো দেখতে হয়, এই অবস্থা। এবং সাধারণ মানুষের মজুরি দিতে পারেন না, কিন্তু এর জন্য প্রচুর অর্থ তারা সেখানে খরচ করতে পারেন। গাড়ির দুর্ঘটনা এই সময়ে বেড়েছে এবং কিছু মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গেছে। এবং সেখানে দেখা গেছে যে কার্নিভালের নামেও প্রচুর পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। এবং কার্নিভাল করতেই পারেন, সেটা তাদের ব্যাপার করা, কিন্তু তার বেশি আতিশয্য যেখানে যে রাজ্যের মানুষের টুইবে পেমেন্ট দিতে পারে না, রেগার পেমেন্ট দিতে পারে না, সাধারণ মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ করতে পারে না, বেকারের রাজ্য ছেয়ে গেছে, সেখানে এই ধরনের উৎসব করার আপত্তি নেই, কিন্তু করতে গেলে তো তার একটা সীমাবদ্ধ থাকবে। সেখানেও প্রচুর পরিমাণ অর্থ তারা খরচ করেছেন, কিন্তু তেমন কিছু আমরা যেটা নজরে পড়েছে এই এবং এই অবস্থাটা। উল্টো দিকে লক্ষ্য করা গেছে আইন শৃঙ্খলার একটা অবনতি মারাত্মকভাবে লক্ষ্য করা গেছে। দেখুন যে প্রতি সপ্তাহে কোথাও 2টা 3টা 4টা করে মৃতদেহ পাওয়া যায়। এগুলি কিন্তু স্বাভাবিক মৃত্যু না, এগুলি অধিকাংশ লোকের অস্বাভাবিক মৃত্যু। এবং কিছু কিছু বেআইনিও পাওয়া যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রপার ওয়েতে এনকোয়ারি করা, দোষীদের চিহ্নিত করা, কি করে এই ঘটনা ঘটলো তা বের করে নিয়ে আসা, এগুলো তো মানুষের সম্মুখে ধরা পড়ছে না। এই যেমন রাজ্যের একটা অনেকটা প্রতিনিয়ত ঘটনা সেটা পরিণত হয়ে গেছে, এই পরিস্থিতি চলছে। এবং দেখা যায় যে মহিলাদের উপর নির্যাতন এই সময়ের মধ্যে ব্যাপক আকার নিয়েছে। আপনারা জানেন উদয়পুরের ঘটনা, একজন মহিলাকে সেখানে পুড়িয়ে মারা হয়েছে এবং মির্জাতে। এবং তারপরে যেটা লক্ষণীয়, সিপিআইএমের একজন লোকাল কমিটির সম্পাদিকা পার্টির নারী নেত্রী, তাদের একটা সম্মেলন ছিল। আগের দিন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিমন্ত্রণ করছেন। এই অপরাধে তার বাড়িতে তালা লাগিয়ে তিনি এবং তার বৃদ্ধ মাতা বাড়িতে থাকেন, সে যাতে ঘর থেকে বেরোতে না পারে। পরে পুলিশকে জানানোর পর অনেক পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই হলো অবস্থা রাজ্যে। ধর্ষণ, নির্যাতন, পুড়িয়ে মারা, এই জাতীয় ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ঘটছে। এবং অল্প বয়সে মেয়েদের উপরও অত্যাচার বেড়ে গেছে। এবং আপনারা জানেন যে শহরের পাশেই একটা ঘটনা ঘটেছে, এখন তাকে চিকিৎসা করার জন্য এইমসে পাঠাতে হয়েছে। এই জাতীয় ঘটনা সেখানে এই রাজ্যে সত্যিকারের মহিলাদের নিরাপত্তা বলতে আর এখন কিচ্ছু নেই। এখানে সমস্ত ক্ষেত্রে যদি সেখানে পুলিশের উপর হস্তক্ষেপ করা হয়, পুলিশ সেখানে স্বাভাবিক কারণে নির্বিকার ভূমিকা নিচ্ছেন এবং আছে তারও বলবে স্যারেনি সরি এসআইআর নিয়ে বলবেন। এখানে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিতে দিচ্ছি, যেটা গতকাল একটা অনুষ্ঠান, একটা বিয়ে বাড়িতে, সেটা হলো জিরানিয়া মহকুমার সচিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে, এখানে এই কালী চৌমুনি বলে হয়, মান্দাইয়ের পাশেই, একেবারে মান্দাইয়ের পাশেই। ওখানে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে, আমরাই খুব পরিচিত, তারা মারাত্মকভাবে মানে অনুরোধ করেছিল যাওয়ার জন্য। আমি এবং আমার স্ত্রী দুপুরবেলায় এখান থেকে রওনা হই 12টা নাগাদ। 1:30 সাড়ে 12টা 1:30টার মধ্যে গিয়ে
জিরানিয়া এসডিএম অফিসে যাওয়ার পর সামনে একদম জিরানিয়া বাজার সঙ্গে থানা থেকে হবে 150 মিটার, আর বাজারের উপরেই এটা। হঠাৎ করে একটা খুব দামি গাড়ি কালো রঙের, এই গাড়িটা দিয়ে রাস্তার দুই দিক একদম পুরো রাস্তার অবরোধ করে দেওয়ার পর স্বাভাবিক কারণে আমার গাড়ি থামিয়ে দিতে হয়েছে। আমি যে গাড়িতে ছিলাম, আমি এবং আমার স্ত্রী, আমি তখন গেলাম কেয়ারটিসে, পেছনে আবার দেখলাম আর একটা বলেরো গাড়ি দিয়ে পেছনের রাস্তাটা আটকে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, এখানে এমনিতেই জাতীয় সড়কে প্রচণ্ড ভিড় হয়, দুই দিকে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞাসা কেন, বা আপনি এখানে যেতে পারবেন। আমি কেন, এটা কি এই এলাকায় কারোর জন্য নিষিদ্ধ? আমার জন্ম এখানে, আমার বাবা এখানে এসছেন 1939 সালে, আমার বাড়ি এই মহকুমায়, আমার স্ত্রীর বাড়ি জিরানিয়া, আমি যেতে পারবো না কেন? এটা কে নিষেধাজ্ঞা জারি করেছে? এরকম তো কেউ কি আটকানো যায়? তো না, আপনি যেতে পারবেন না, আপনি গেলে যেতে হবে। কেন? কারণ এখানে গেলে আপনি গেলেই লোকজন আসবে, এটা যেতে দেবো না কেন, আপনাকে ফিরে যেতে হবে। অনেকক্ষণ তাদের সঙ্গে, প্রায় 15 মিনিটের মতো তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে যে কেন আমি যেতে পারবো, আমার স্ত্রীর সঙ্গে এবং আমার সঙ্গে। এবং এর পরিচিত বিজিবি এই লোক, এরা সবাই 7-8 জনের মতো ছিলেন, তারা রাস্তা থেকে গাড়িটা সরাচ্ছেন না। পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, কয়েকজন পুলিশ, সংখ্যায় বেশি না, তারা কি ট্রাফিক ডিউটি করতো না কি আমি সেটা বলতে পারবো না, দাঁড়িয়েছিল। এবং এদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তখন গিয়ে যাত্রী সাধারণ অসুবিধা হচ্ছে, মানুষও ভিড় করেছে। আমি তখন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী করবো, আর এখানে গিয়ে তো আর এদের সঙ্গে মারামারি করা তো আমাদের পথ না, এটা আমরা বিশ্বাসও করি না। এবং এর আগেও কয়েকবার কিন্তু এরকম এই কাজ করার মধ্যে জিরানি এলাকায় গেলে নানা ধরনের বাধা তৈরি করার চেষ্টা করেছেন, এবং এরা পরিচিত। এবং এখানে যিনি বিধায়ক তার খুব কাছের লোকই, তিনি হয়তো মন্ত্রী, তার কাছের লোকই। এই ঘটনার পর আমি ডিজিকে জানাই এই ঘটনা ঘটেছে। মানিক দে তো ব্যক্তি না, শুধু আমার তো পরিচিতি আছে। আমি এখানকার প্রধানের থেকে শুরু হয়েছে, 1979 সালে আমি প্রধান হই, এবং এখানে রাজনীতির সঙ্গে যুক্ত 1966 সাল থেকে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি জানি না যারা এগুলো করেছে নিশ্চয়ই তাদের জন্ম তখন হয়নি, তার বাবাদেরকেও আমি চিনি, 1-2জনকে চিনিছি, যাদের বাবাও চিনি। তো এখানে গিয়ে যেখানে 20 বৎসরের বিধায়ক, তারপর 15 বৎসরের মন্ত্রী, এই জিরানিয়া মহকুমার প্রতিটা কাজের সঙ্গে যুক্ত, জন্ম কর্ম সব এখানে, এবং এই জায়গাতে গিয়ে যাওয়া যাবে না, এটা কি অরাজক অবস্থা? বগের বলবো যে এখানে যে এই এলাকাটা কারোর জন্য নিষিদ্ধ, এই অবস্থা চলছে জিরানিয়া এলাকায়। অফিসটা তো জানেন আপনারা, বহুবার ভাঙচুর হয়েছে, বহু কমরেড আমাদের আক্রান্ত হয়েছে, বহু নেতা আক্রান্ত হয়েছে, বহু বাড়িঘর লুটপাট হয়েছে। এই ঘটনা নির্বাচনের পর থেকেই চলছে। গোটা মহকুমায় একটা অফিস ছাড়া কোনো অফিস খোলা নেই, অফিসগুলো খুলতে দেয় না, এই পরিস্থিতি চলছে। এবং এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা সম্পর্কে যেটা চলছে, আমি কালকে শেষ পর্যন্ত মন্ত্রীর দৃষ্টিতে নিই ঘটনাটা। ওনার সঙ্গে এমনিতে আমার কোনো কথাবার্তা সাধারণত হয় না, বা হয়নি বা হয়নি। ওই এলাকার বিধায়ক যিনি, তার দৃষ্টিতে আমি নিই। উনি তখন সবটা শুনে, না এরকম তো হওয়া উচিত না, এটা তো করা উচিত না, এটা তো বেরিয়ে যাবে বিয়ে বাড়িতে এসেই। আমি চলছে দেখুন অনেকদিন যাবো, এগুলো তো আপনাদেরই লোক, আপনাদের লোকই তো করছে এগুলো। উনি আবার বলছে এগুলো তো আগেও হতো, এরকম 1-2টা ঘটনা। আমি তো আগেরটা তো বললাম, আগে যেরকম হতো সেখানে হস্তক্ষেপ ছিল, এখন তো এগুলো চলছে অনেক দিন যাবো, অনেক ঘটনা ঘটেছে। এগুলো কি চলবে? এটা কি চলতে পারে না? আমি দেখছি, এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত না, 3বার হওয়া উচিত না, আমি দেখছি। আমি গতকাল এটা প্রেসের সামনে আসি কেন? আমি অপেক্ষা করেছি মন্ত্রী নিশ্চয়ই সেটা তিনি নিন্দা করবেন বা এ সম্পর্কে কিছু বলবেন, আমি অপেক্ষা করেছি ওনার কল আসার জন্য। তো আমি দেখলাম যে আজ এখন পর্যন্ত ওনার দিক থেকে উনি কী ব্যবস্থা নিয়েছেন বা কী বলেছেন এটা কিছু তো বলবে। উনি বলছে আমি দেখছি ব্যাপারটা, এবং এটা হওয়া উচিত না এটা বলছি। আমি তো অপেক্ষা করছি, অপেক্ষা করার পরও দেখলাম যে কিছু না। এবং এই যে অবস্থাটা চলছে এটা সম্পর্কে এই কারণেই আজকে আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরলাম। কি সিদ্ধান্ত হচ্ছে, সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়িতে যেতে পারবো না, কেউ মারা গেলে যাবে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল 4 বছর আগে, একটা আমাদেরই খুব পুরনো কর্মী, উনি মারা গেছেন, ওনার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েও যে না
এই মারা গেলে বা যাই কিছু এগুলো আমরা দেখবো, এবং আপনার আসার দরকার নেই। আপনি তো অনেক বছর দেখেছেন এই এলাকাটা তৈরি হয়ে আমরা দেখবো, এগুলো বলার চেষ্টা করছি। কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু এটা বলেছি যে না, এবং এখানে গিয়েও কিন্তু প্রতিবাদে সামিল, এবং আমি প্রতিবাদ করেছিলাম যেটা করবো না। এই যে ঘটনাগুলো এটা চলছে, এখন মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র দপ্তর দেখেন, তিনি পুলিশকে চালান, ওনারই একজন মন্ত্রী এলাকায় এই জাতীয় ঘটনা ঘটছে, ওনার দৃষ্টিতে অনেকবার নিয়েছি আমি এই জাতীয় ঘটনা দিয়ে এলাকায় চলছে। মধ্যবারে এটাও বলেছে যারা আমার গাড়ি আটকেছে কেন এটার বিরুদ্ধে আপনারা আগরতলা মিছিল করছেন, এটাও আবার বলেছে, এটা প্রতিবাদ কেন করছেন, এটাও চার্জ করেছে। এই যে ঘটনাগুলো চলছে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব এড়াতে পারেন? ওনারই মন্ত্রিসভার মন্ত্রীর একজন এলাকাতে এই ঘটনা ঘটছে, উনি স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত, পার্টি অফিস ভাঙছে, মানুষ আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব তো ওনারও। এবং এই ঘটনাগুলো আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এই বিষয়গুলি নিন্দা করছি, প্রতিবাদ করছি, চিহ্নিত করুক, ব্যবস্থা নিক, এবং সরকার তার দায়িত্ব পালন করুক, এটা আমাদের দিক দিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য। শাস্তি পেয়েছেন এই ধরনের কোনো ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে না। দারিদ্রতা বাড়ছে এবং অভাব বাড়াতে চুরিও বেড়ে গেছে, এবং কী করবে, খাদ্য পায় না, এবং দেখা যায় কোনো কোনো জায়গায় এমন হচ্ছে শুধু খেয়ে টেয়ে চলে গেছেন, খাওয়ার সামগ্রী নিয়ে গেছেন। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কাজ নেই, এই কারণে চুরি এবং এই ছিনতাই এই জাতীয় ঘটনা বেড়ে গেছে। এবং সবচেয়ে মা তার সবচেয়ে আদরের সন্তান এবং সে শিশু, এবং সেখানে আর্থিক অনটনের পরে সেই শিশুকে সে বিক্রি করতে বাধ্য হয়েছে। এটা আপনারা জানেন যে কর্মবুকের শুকনাচুরি এলাকাতে সেই সন্তান বিক্রি করেছেন, যা পরে অবশ্য সেটা তাকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু পরিস্থিতিটা কত গভীরে, কোন জায়গায় ছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এমজিএনআর, ইজিএ, এমজিএনরেগা, ওনার নেতৃত্বে, এবং শ্রীমতী দেশের নাগরিকরা সরকারি কর্তৃপক্ষের কাছে থাকা 2014 সাল থেকে আরটিআই ধারা